শরীর কি বোকা এলো না? কি বোকা আর কি জটিল মানুষের মন। আমাকে পারিজাত ঠেলে সরিয়ে দেয়। আমি ওর কঠিন আর ঠান্ডা শরীরের উপর থেকে গড়িয়ে পড়ে যাই। তারপর আমারই ইচ্ছায়, আমারই সাধ মেটাতে, আমার স্ত্রী পারিজাতের প্রেমিক মৈনাককে ডাকিয়ে আনাই আমারই ঘরে, আমারই চোখের সামনে মৈনাককে দিয়ে ওর ওপরের পোশাক খোলাই। মৈনাক ওর কালো ব্রা আর প্যান্টটিতে হাত দেয় আমারই ইচ্ছায়, আমার চোখের সামনে। আর তারপর আমারই আত্মসুখের তাড়নায় মৈনাক তাণ্ডব করে আমার নারীর উপর, আমার প্রেমিকার উপর। তুমি জানো, পারিজাত চলে যাওয়ার প্রায় বছর খানেক পর একদিন হঠাৎ কি মনে হলো, বেডরুমের টয়লেটটার ডাস্টবিন খুলে দেখি সেখানে ভর্তি রক্তমাখা স্যানিটারি ন্যাপকিন, শুকিয়ে কালো হয়ে গেছে, গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। সেই দৃশ্য দেখে আমার কি যে হলো, শরীর একদম উন্মাদ হয়ে গেল। আমি ওই গন্ধটা শুঁকতে লাগলাম, গন্ধটা নাকে মুখে লেগে আছে টের পেলাম। জান্তব উত্তেজনায় ফোন করতে লাগলাম পারিজাতকে। এলো না, কাল গাড়িতে উঠেই ওই গন্ধটা নাকে এসে লেগেছে আমার। তোমার কি পিরিয়ডস হয়েছে? হ্যাঁ হয়েছে, কালই। গন্ধটা পাওয়া মাত্রই বুঝতে পেরেছিলাম, কিন্তু তোমাকে জিজ্ঞেস করিনি। যদি কিছু মনে করো। কিছু মনে করতাম না। হে ঈশ্বর, কি হলো? আমি যদি তোমার কাছে শরীর চাই, তুমি আমাকে প্রত্যাখ্যান করবে না, তাই না? না, করব না। নমস্কার বন্ধুরা, বং লাইট অফ লাইফে আপনাদের সবাইকে স্বাগত। আমি প্রিয়াঙ্কা। আজকে আপনাদের জন্য এনেছি সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি মনোমোহক, মনোমুগ্ধকর গল্প, সম্মোহন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের দ্বারা আমার পাশে থাকতে কিন্তু ভুলবেন না। শুনতে থাকুন আজকের গল্প। বহু বছর পর আবার কলকাতায় ফিরে আসে রীতাম্বরী। আবার মেঘদূত গান তৈরি করে দেয় রীতাম্বরীকে। কিন্তু রেকর্ডিং এর সময় কাচের ঘরে দাঁড়ানো রীতাম্বরীকে দেখে মেঘদূত বুঝতে পারে সেই প্রেমের, সেই তুমুল দেহ সাহচর্যের একটা মুহূর্তের সঞ্চয়ও ধরে রাখেনি রীতাম্বরী। রীতাম্বরী ওভারগ্রো করে গিয়েছে মেঘদূতকে, মেঘদূতের প্রেমকে, মেঘদূতের মিউজিককে। সেই দেখে সেদিন অত বছর পর শিহরিত হয়ে ওঠে মেঘদূতের শরীর। মেঘদূত বুঝতে পারে, রীতাম্বরীকে দিয়ে বুঝতে পারে, পারিজাতেরও তাই হয়েছে। সেই প্রেম উবে গিয়েছে, সেই আকাঙ্ক্ষা মরে গিয়েছে। পারিজাত চলে গেছে অন্য পুরুষের সান্নিধ্যে উন্মনা হয়ে, ছটফটিয়ে। রীতাম্বরীকে এত কাঁদিয়েছিলাম। ছি, কারো প্রেমকে কখনো অপমান করতে নেই, বুঝলে? ইলোনা, ইলোনা কুহুমিত্রা দেখতে পাচ্ছে। গোলপার্কের ফুলের দোকান থেকে বেল ফুলের জোড়া মালা কিনে কিভাবে রাস্তায় মালা বদল করে বিয়ে করছে মেঘদূত পারিজাতকে। দেখতে পাচ্ছে সন্তানের জন্মের দিন মুম্বই থেকে রেকর্ডিং ফেলে ফিরতে পারেনি বলে মেঘদূত কাঁদছে পারিজাতকে জড়িয়ে ধরে। আর পারিজাত বলছে, কেন কষ্ট পাচ্ছ?
তুমি তো আমাদের জন্য এত পরিশ্রম করো। আর সেই পারিজাতকেও দেখতে পাচ্ছে ইলোনা, যে পারিজাত জুরাকে বেশি করে কাফ সিরাপ খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে চলে যাচ্ছে প্রেমিকের সঙ্গে দেখা করতে, ফিরে আসছে বুকে গলায় অন্য পুরুষের আদরের দাগ নিয়ে। আর পারিজাতের কাছে বাতিল হওয়া মেঘদূত ঘুমন্ত পারিজাতের পাশে শুয়ে ছটফট করছে। পারিজাত আর ওর প্রেমিকের মিলন দৃশ্য কল্পনা করে, যা পুরুষ হিসেবে, প্রেমিক হিসেবে, স্বামী হিসেবে মানুষটাকে ধূলিসাৎ করে দিয়েছে, যা মানুষটার কাছে চূড়ান্ত ভয়ের, লজ্জার, গ্লানির, অপমানের। সেই যন্ত্রণার মধ্যে থেকে যেন উৎক্ষিপ্ত হচ্ছে চূড়ান্ত সুখ। শরীর কি বোকা ইলোনা, কি বোকা আর কি জটিল মানুষের মন। আমাকে পারিজাত ঠেলে সরিয়ে দেয়, আমি ওর কঠিন আর ঠান্ডা শরীরের উপর থেকে গড়িয়ে পড়ে যাই। আর তারপর আমারই ইচ্ছায়, আমারই স্বাদ মেটাতে আমি পারিজাতকে দিয়ে ডাকিয়ে আনাই ওর প্রেমিক মৈনাককে। তারপর আমারই চোখের সামনে মৈনাককে দিয়ে ওর ওপরের পোশাক খোলাই। মৈনাক ওর কালো ব্রা আর প্যান্টিতে হাত দেয়। আমারই আত্মসুখের তাড়নায় মৈনাক তাণ্ডব করে আমার নারীর উপর, আমার প্রেমিকার উপর। কিছুদিন পরে রাতে দেখা হতেই মেঘদূত বলল, জীবনে প্রথম প্রেম কার সঙ্গে হয়েছিল তোমার? মিস্টার লামার সঙ্গে। আর বলেই বিষম খেয়ে গেল সে। আরে জল খাও, জল খাও। এই লোকটা কে? বাবা মারা যাওয়ার পর 1 বছর দার্জিলিং এর বোর্ডিং স্কুলে ছিলাম। তখন এখানে এসব চলছিল, বাড়ি বিক্রি হওয়া, ফ্ল্যাট কেনা। তারপর দাদা আমাকে ফিরিয়ে আনে। ভিক্টোরিয়া স্কুলে মিস্টার লামা ছিলেন আমাদের ম্যাথস টিচার। ভীষণ হ্যান্ডসাম, 3 পিস স্যুট পরা, কালো ওভারকোট পরা, হাতে সবসময় লম্বা ছাতা ধরা। দার্জিলিংয়ে তো যখন তখন বৃষ্টি পড়ত। খুব জোরে হাঁটতেন মিস্টার লামা। কালো ওভারকোটটা বড় বড় দুটো ডানার মতো উড়ত উনি জোরে হাঁটতেন বলে। লম্বা টিকলো নাক, কোনো পাহাড়ি মানুষের এত টিকলো নাক আমি দেখিনি কখনো। টিল ডেট মিস্টার লামা আমাকে অকারণে বকাবকি করতেন জানো। দেখলেই বলতেন, হোয়াট আর ইউ ডুইং হিয়ার? Why don't you get your relations done? আর আমি ওকে দেখলেই ইচ্ছে করে ওর সামনে গিয়ে পড়তাম। হয়তো দূর থেকে দেখলাম উনি আসছেন, অমনি পড়িমড়ি করে ডরমিটরি থেকে ছুটে বেরিয়ে বেশ ওর চোখে পড়ার মতো করে থামের গায়ে হেলান দিয়ে কাঞ্চনজঙ্ঘার দিকে তাকিয়ে থাকতাম। ওকে ইমপ্রেস করার জন্য মন দিয়ে অঙ্ক করতাম। তার মানে তো এই প্রেমটা তোমার হয়নি, ওভারির মধ্যে স্পাম যায়নি। ইউ মিন? দূর বোকা, মন দেওয়া নেওয়াই তো হয়নি, তাই না? সেটা কি প্রেম নাকি? প্রেম মানে যার সঙ্গে তুমি অ্যাকচুয়ালি প্রেম করেছ। তুমি জানো, পারিজাত চলে যাওয়ার প্রায় বছরখানেক পর একদিন হঠাৎ কি মনে হলো, বেডরুমের টয়লেটটার ডাস্টবিন খুলে দেখি সেখানে ভর্তি রক্তমাখা স্যানিটারি ন্যাপকিন, শুকিয়ে কালো হয়ে গেছে, গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। সেই দৃশ্য দেখে আমার যে কি হলো, একেবারে উন্মাদ হয়ে গেলাম। গন্ধটা নাক ভরে শুকতে লাগলাম। গন্ধটা নাকে মুখে লেগে আছে টের পেলাম। জান্তব উত্তেজনায় ফোন করতে লাগলাম পারিজাতকে। এলো না, কাল গাড়িতে উঠেই ওই গন্ধটা নাকে এসে লেগেছে আমার।
তোমার কি পিরিয়ডস হয়েছে? হ্যাঁ, হয়েছে, কালই। গন্ধটা পাওয়া মাত্রই বুঝতে পেরেছিলাম, কিন্তু তোমাকে জিজ্ঞেস করিনি। যদি কিছু মনে করো। কিছু মনে করতাম না। হায় ঈশ্বর, কি হলো? আমি যদি তোমার কাছে শরীর চাই, তুমি আমাকে প্রত্যাখ্যান করবে না, তাই না? না, করব না। তুমি আমাকে পছন্দ করে ফেলেছ? হ্যাঁ। ইলুনা, একটা অসম্ভব ইরেকশন হলো আমার এটা শুনে। তোমার গলার স্বরটা কেমন পাল্টে গেল। মনে হচ্ছে তুমি আমার কাছে সরে এলে। আমাকে জড়িয়ে ধরো ইলুনা, আমার মাথাটা চেপে ধরো বুকের উপর। তুমি তুমি আমাকে হাসতে দাও, আমাকে গ্রহণ করো। একবার মিনতি করে বলো এসো, যাতে বুঝতে পারি তুমিও আমাকে চাইছো, ভীষণ ভাবে চাইছো। এসো, আমাকে নাও। বিকেলের দিকে মেঘদূতের ফোন এলো। অনেকক্ষণ চুপ করে থেকে মেঘদূত বলল, এই পারফরমেন্সটা আমার আর ভালো লাগে না, জানো তো? কোন পারফরমেন্সটা? এই যে নারী শরীর, মানে নগ্ন নারী শরীর, নিজে নগ্ন হওয়া, বিছানায় যাওয়া, ধামসানো, স্তন, পেট, নাভি, বিরক্ত লাগে, মাংস মাংস লাগে। মনে হয় যাই, মনে হয় তীব্র কাম আসে, তোলপাড় হতে থাকে। কিন্তু করলে বুঝতে পারি নিজের বিরুদ্ধাচরণ করছি। হীন, দুর্বল, অনুতপ্ত লাগে তখন। শোচনীয় ব্যাপার। আসলে কি জানো, প্রেম মানুষের অনেক বার হতে পারে। টান, ভালোবাসা, শরীর, এসব অনেক বার আসতে পারে জীবনে। কিন্তু মানুষ জীবনে মাত্র একবারই প্রেমে ব্যর্থ হয়, মাত্র একবার। তুমি কি জানো ইলোনা, সলিলদা কেন আমাকে ত্যাগ করেছিলেন? না, জানি না। তুমি বলনি কখনো। মিমির সঙ্গে প্রেম ছিল আমার। মিমি সলিলদার বড় মেয়ে। সলিলদা যেদিন জানতে পারলেন, আমাকে ডেকে বললেন, তোকে মেয়ে দেব না, তুই আমার মতো কাউকে সুখী করতে পারবি না। আমার মতো কারো হাতে আমি বাবা হয়ে মেয়েকে দিতে পারবো না। তুই চলে যা মেঘ, আসিস না আর কখনো। সেই যে বেরিয়ে এলাম, সেই যে আমি মিমির জন্য হাহাকার করে ঘুরলাম রাস্তায় রাস্তায়, তখনই জানতাম আমি মরেছি। এ বিষ আমাকে দ্বিতীয়বার মারতে পারবে না। তাহলে পারিজাত? কি জানি, নিজের জন্য একটা জায়গা তৈরি করা, তাতে কয়েকজনকে ডেকে এনে বসানো, একটা স্থিতি, সংসার জীবন বন্ধনকে বোঝার চেষ্টা, আত্মজ রক্তের ধারাবাহিকতা, একটা শরীরের প্রতি অধিকার বোধ। দিনের শেষে কোথায় ফিরবে মানুষ? এটা তো ঠিক যে পারিজাত আমাকে এগুলো দিয়েছিল। আই রেসপেক্ট হার ফর দ্যাট। আমি কৃতজ্ঞ, কৃতার্থ। ইলোনা, আমি কিন্তু তোমার কোনো ক্ষতি করিনি, আমি তোমাকে টাচও করিনি। আমারও তাই মনে হয়। তারপর আর মেঘদূতের কোনো সাড়া শব্দ নেই। আর ফোন আসে না মেঘদূতের। বেশ কিছুদিন পর মেঘদূতের সঙ্গে কোনো যোগাযোগ না হওয়ায় ইলোনা মেঘদূতকে ফোন করে। মেঘদূত ফোন তুলতেই হ্যালোর সঙ্গে সঙ্গে একটা হইচইয়ের শব্দ ভেসে এলো ওপাশ থেকে। অ্যানাউন্সমেন্ট চলছে কিছুর। মেঘদূত বলল,
আমি তোমাকে ফোন করছি 5 মিনিটে। আধ ঘন্টা পর ফোন এলো মেঘদূতের। সরি ইলোনা, চেক ইন করছিলাম, একটু দেরি হয়ে গেল। বলো। এমনি। কোথাও যাচ্ছ? কোরিয়া যাচ্ছি, বিজ্ঞাপনের কাজে। তারপর একটা ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করতে যাব নিউ ইয়র্ক। আরো একটা যাওয়ার কথা আছে, আরো একটা জায়গায়। অনেকগুলো দিনের ব্যাপার। তুমি ভালো থেকো ইলোনা, ফিরে দেখা হবে। বাই। এরপরেই শুরু হয় ইলোনার সেই অদ্ভুত সমস্যা। ইলোনা সব সময় মেঘদূতের কথা ভাবে। মেঘদূতের কথা মনে হলে তার চোখের সামনে যেন মেঘদূত ভাসত। হঠাৎ তার মনে হতে লাগলো চোখের সামনে একটা মেঘদূত, আর একটা মেঘদূত চলে যাচ্ছে দেশ ছেড়ে দূরে। এই দুজনের কারোর সঙ্গেই যেন তার পরিচয় নেই। তাহলে কি এদের মাঝখানে আরো একজন ছিল? হঠাৎ তার গলায় পাক খেতে লাগলো কান্না। বেডরুমে ছুটে এসে বিছানায় ঝাঁপিয়ে পড়ে সে বারবার বলতে লাগলো, আর আমি রাতে অফিসে যাব না, আর আমি রাতে অফিসে যাব না, যাব না। এখানেই ইলোনা কুহুমিত্রার সমস্যা ছিল। সে স্বপ্ন দেখে, তারপর আর স্বপ্ন আর ঘটনার মধ্যে পার্থক্য করতে পারত না। মাঝে মাঝে একটা রাস্তা দিয়ে প্রথমবার হেঁটে যাওয়ার সময় তার মনে হতো সে এই রাস্তা দিয়ে বহুবার হেঁটে গিয়েছে। কিছুদিন পর সে জানতো সে অনেকবারই হেঁটে গিয়েছে রাস্তাটা দিয়ে। কখনো কখনো কোনো সিনেমার অর্ধেক অংশটা দেখে কোনো কারণে বাকিটা দেখতে না পাওয়ার পর অন্য অংশটা সে ভেবে নিত। পরে কখনো ওই সিনেমাটাই দেখতে বসে সে ক্রমাগত প্রশ্ন তুলত, এই অংশটা এরকম হয়ে গেল কি করে? এটা তো এরকম ছিল না। মেঘদূতের ক্ষেত্রেও তার বাস্তবকে স্বপ্ন মনে হলো, এবং এই অবস্থায় ঝট করে কেটে গেল 10-12 দিন। একদিন প্রবলভাবে সন্দিহান হয়ে নিজের ফোনের কল লিস্ট চেক করতে গিয়ে ইলোনা দেখল ইনকামিং আউটগোয়িং মিসড কল কোথাও মেঘদূত বলে কেউ নেই। শেষ যে ফোন নাম্বারটা কল লিস্টে আছে সেটা 9 দিন আগে আসা সুনেত্রার নম্বর। সুনেত্রা ওর ছেলেকে নিয়ে দিল্লি যাচ্ছে। ছেলে অল ইন্ডিয়া ম্যাথস কম্পিটিশনে বেঙ্গল থেকে ফার্স্ট হয়েছে। এবার দিল্লিতে সর্বভারতীয় ছাত্রছাত্রীদের মধ্যে পরীক্ষা হবে। এসব বলার জন্য ফোন করেছিল সুনেত্রা। 10-12 দিন আগের কলগুলোর কোনো চিহ্ন নেই ফোনে, সবই মুছে গেছে। ইলোনা দেখল তার নিজের স্মৃতিগুলো সব তছনছ হয়ে গেছে। 1-1.5 মাস কাটতে কাটতে তার মনে হলো তার জীবনও যেন তছনছ হয়ে গেছে, অথচ সে কোনোভাবেই প্রমাণ পাচ্ছে না যে মেঘদূত তার জীবনে ছিল, এসেছিল। একদিন রাতে বৌদির কাছে ডিনার করার সময় রুটি আর মটন স্টু খেতে খেতে তার মনে পড়ল মেঘদূত মাংস খায় না। সে সেদিনই মাংস খাওয়া ছেড়ে দেবে মনস্থির করল। আর একদিন ক্লাব থেকে বৌদির আনা ফিশ ফ্রাই খেতে খেতে তার মনে পড়ল মেঘদূত মাংস খায় না বলে ওর সঙ্গে খেতে গিয়ে সে কোনো দিন মাংস খায়নি। খেতে বলেছে মেঘদূত, কিন্তু সে খায়নি। মেঘদূত ফিশ ফ্রাই খেত, প্রন কাটলেট খেত, সেও তাই খেত। সে মাথায় হাত দিয়ে বসে রইল কিছুক্ষণ। তারপর তার আর মাছ খেতেও ইচ্ছে করল না।
সে মাছ খাওয়াও ছেড়ে দিল সেদিন থেকে। এই দুটো বিষয় যখন প্রকাশ্যে এলো তখন তার বৌদি অবাক হয়ে জানতে চাইল, ছেড়ে দিলি কেন আমি জানতে চাই না, কিন্তু একদিন এই মাছ মাংস খাওয়াটা কত বড় ইস্যু হয়ে উঠেছিল তোর কাছে, তোর মনে আছে কুহু? হিমাংশুর সঙ্গে মাছ মাংস খাওয়া নিয়ে তুই কত লড়াই করেছিস একদিন। হিমাংশু বলতো, ঘর কে অন্দর তো সওয়ালই নেই আতা। আমি যদি কোনোদিন জানতে পারি যে তুমি বাড়ির মধ্যে মাছ মাছলি এনেছো তো অনর্থ হয়ে যাবে। ইলুনা বলতো, আমি তো বলিনি বাড়িতে খাবো কিংবা বাড়িতে আনবো। আমি বলেছি বাইরে কেন খেতে পারবো না, ক্লাবে বা রেস্তোরাঁয় কেন খেতে পারবো না। তোমার ফুড হ্যাবিট আমার ফুড হ্যাবিট আলাদা। তোমার মধ্যে এইটুকু উদারতা কেন থাকবে না যে আমাকে তুমি অ্যাকসেপ্ট করবে? আমাকে কেন তোমার সব আচার আচরণ গ্রহণ করতে হবে? আমাকে তুমি বাধ্য করবে কেন? উত্তরে হিমাংশু বলতো, আমি টলারেট করতে পারবো না যে আমি যার সঙ্গে শুই সে মাছ মাংস খেয়ে আসবে। শোবে না তুমি আমার সঙ্গে, আমি অন্য ঘরে শুচ্ছি। দ্যাট মিন্স তুমি তোমার মতো চলবে, আমি আমার মতো থাকবো। তাহলে আমরা বিয়ে করলাম কেন? তুমি একটা বাঙালি মেয়েকে বিয়ে করেছো। কতগুলো রুচি, পছন্দ অপছন্দ আমার ছোট থেকে তৈরি হয়েছে। দ্যাট ডাজন্ট কাম ইন ইউর ওয়ে। আমি বাড়ির বাইরে মাছ মাংস খেলে তোমার কি ক্ষতি? এটা জাস্ট আমার জেদ। হিমাংশু তাকে বলল, অ্যাকচুয়ালি ইলোনা, তুমি কখনো আমাকে ভালোবাসোনি, তুমি আমার টাকা আর স্ট্যাটাসকে ভালোবেসেছো। ইটস মানি। একটা বর থাকবে যে তোমার এটিএম মেশিন হবে, বাট ইলোনা, ইফ ইউ ডোন্ট বিহেভ প্রপারলি তাহলে তুমি টাকা পয়সা কিছুই পাবে না। ডোন্ট স্পয়েল দ্য গেম। যে কারণেই তুমি আমাকে বিয়ে করে থাকো না কেন, ইউ ক্যান লিভ হ্যাপিলি। এবার ইলোনা কুহুমিত্রা নিজেকে খুব সচেতন মনে প্রশ্ন করল, একজন মারওয়ারি বিপত্নিক, বয়সে তার চেয়ে অনেকটা বড়, এরকম কাউকে জীবনের প্রথম বিয়েটা কেন করবে কোনো বাঙালি মেয়ে? সে ভেবে দেখল বিয়ে সে করেছিল টাকার জন্যই। সে জানত বিয়ে করে কেউ সুখী হয় না, এবং বিয়ের ক্ষেত্রে অর্থ, স্ট্যাটাস, ঘরবাড়ি, রোজগার এগুলোর একটা ভূমিকা থাকেই। দাদা যদি তার বিয়ে দিত এসব বিবেচনা করেই দিত। সে শুধু একটু বেশি মাত্রায় টাকার সংস্পর্শে এসে গিয়েছিল হিমাংশুকে বিয়ে করে। ওখানে টাকা ছাড়া আর কিছুই চোখে দেখা যাচ্ছিল না। তার এটাও মনে হলো, হিমাংশুর এত সম্পত্তি, এত অর্থ, বংশানুক্রমিক ধন দৌলতে, তাও হিমাংশু এই টাকার ব্যাপারটা অবহেলা করতে পারল না, ভাবতে পারল না টাকা ছাড়াও হিমাংশু মানুষ হিসেবে একটা বিশেষ কেউ। তার মানে হিমাংশুর অস্মিতাবোধ ছিল না, নেই। এটা মনে হওয়ায় হিমাংশুকে একজন মিডিওকার মানুষ বলেই মনে হলো ইলোনা কুহুমিত্রার। এটা সত্যি যে হিমাংশুকে বিয়ে করার সময় সে হৃদয়বৃত্তির দিকটা একবারও ভাবেনি, বরং হিমাংশুর ড্রেস সেন্স কত ভালো সেটা ভেবেছে। সে খুব একটা ভালোবাসার প্রত্যাশী ছিল আদৌ তা নয়। এক ধরনের আদর্শ প্রেমের অস্তিত্বের কথা সে তখনও ভাবত, কিন্তু আলো ছায়া মাখামাখি সেই প্রেমের বাস্তব প্রকৃতি সে কখনো দেখেনি। প্রেম নিয়ে ভাবতে বসে তন্ময় হয়ে যেত ইলোনা। এক
অপার্থিবকে অনুভব করে বিষণ্ণতায় আচ্ছন্ন হয়ে যেত। কিন্তু কোনো মানুষের মধ্যে সেই অনুভবের মীমাংসা সে খুঁজে পায়নি। সে ক্লান্ত হয়ে গিয়েছিল, আর ক্লান্ত অবস্থাতেই বিয়ে করেছিল হিমাংশু মেবারকে। মেবারদের আসরিক প্রাচুর্যের মাঝখানে ঝাঁপ দিয়ে পড়ে সে দেখল জীবন কত স্থির, কত নিস্তরঙ্গ, কত নিশ্চিত। সে ভেবেছিল ঠিকই করেছে। তাহলে তার এত আইডেন্টিটি ক্রাইসিস হলো কেন? মদ্যপান করে হিমাংশু যেদিন কান্নাকাটি করলো তার কাছে, বলল, ইউ ইউ ডোন্ট লাভ মি। নো, ইউ নেভার লাভড মি। I am nothing in front of you. All you want is to enjoy my money. সেদিন ইলোনা কুহুমিত্রা দেখল সম্পদ মালিকের রাইভাল হয়ে উঠেছে তার সম্পদই। লোকটা ক্লিব হয়ে গিয়েছে, লোকটার প্রভুত্ব করার ক্ষমতা নষ্ট হয়ে গেছে। তার গা ঘিনঘিন করে উঠল। দাদা তার সঙ্গে কথা বলতো না। একদিন সে দাদাকেই ফোন করে বলল, I want to get rid of him. দাদা বলল, বেটার লেট দ্য নেভার, চলে আয়। সে চলে এলো। হিমাংশু মেবার এটা স্বপ্নেও ভাবেনি। আর দাদা ভেবেছিল পরবর্তী জীবনটা ইলোনার ভালোই হবে। বোনের একটা ভুল বিয়ে সামলে দেওয়ার ক্ষমতা তার দাদা রাখে, কিন্তু ইলোনা কুহুমিত্রা জানত মানুষ জীবনে মাত্র এক ধরনের বাঁচাই বাঁচে। সে তার নিজের ধরনটা বাঁচছে। এই ব্যাপারে সে নিজেই নিজের হাতে পরাধীন। মেঘদূতকে ইলোনার সব সময় মনে পড়তে লাগলো। শেষে মেঘদূত স্বপ্ন না বাস্তব বুঝতে পারল না ইলোনা। দিন দুয়েক পরে লায়লাকে ফোন করলো ইলোনা। তোর হিপনোথেরাপিস্টের নামটা কি যেন বলেছিলি? নির্বাণা রুদ্রাণী খিরি, তিব্বতী নোম্যাড মেয়ে। কেন রে, তুই ওর কাছে আর যাচ্ছিস লায়লা? কোথায় আর, সামনে কলকাতার বাইরে যেতে হচ্ছে আমাকে। এই তো পরশু ফিরলাম মুম্বাই থেকে, আজ রাতের ফ্লাইটে চেন্নাই যাব। ফিরবি কবে? দিন পাঁচেক পর। তুই এসে আমাকে একদিন নিয়ে যাবি নিব্বানা রুদ্রাণী খিরির কাছে? কেন? কি কেন? হঠাৎ হিপনোথেরাপিস্টকে তোর কি দরকার? দরকার তেমন কিছু নেই, কোনো হিপনোথেরাপিস্টকে কখনো মিট করিনি তো, তাই। আগে তুই নতুন কোনো ইন্টারেস্টিং মানুষকে মিট করলে আমাকে সঙ্গে সঙ্গে বলতিস। আগে তুই একটা নতুন রেস্তোরাঁ কিংবা গলির ভিতরের বুটিক খুঁজে পেলে আমাকে ফোন করতিস, মনে আছে? আরে নির্বাণার কাছে যাওয়া কোনো ইন্টারেস্টিং ব্যাপার নয় ইলোনা। তাছাড়া ও কিন্তু কোনো ডাক্তার নয়। কোনো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আছে কি নেই আমি জানি না। হিপনোথেরাপিস্টদের যে ডিগ্রি থাকা উচিত সেরকম ডিগ্রি ওর নামের পিছনে নেই। ওকে অনেকটা ওঝা গুণিন এরকম লাগে আমার। ওর পদ্ধতিটাও না স্পিরিচুয়াল, মন্ত্র তন্ত্র এসবের ব্যাপার আছে। তোর ওকে বিশ্বাসই হবে না। তোকে ও হেল্প করতে পেরেছে কিনা বল। একটা চ্যান্ট ও আমাকে দিনের মধ্যে সারাক্ষণ মনে মনে বলতে বলেছিল 7 দিন টানা। সেটা করার পরে আমি ওর ট্রিটমেন্টের জন্য প্রিপেয়ার্ড হতাম, কিন্তু আমি পারিনি রে। 2 বার ট্রাই করে আই ফেল্ড। আবার চেষ্টা করতে হবে। ওর ঠিকানা ফোন নাম্বার দিবি নাকি নিয়ে যাবি আমাকে? ইউ বেটার গো অ্যালোন। লায়লা ঠিকানা SMS করে দিল ইলোনাকে।
কারণ নির্বাণা রুদ্রাণী খিরির কোনো ফোন নাম্বার নেই। নির্বাণা ভূত প্রেত নিয়েও ডিল করে শুনে ইলোনা ভাবছিল সে বোধহয় ঠিক লোকের কাছেই এসেছে। কিন্তু ওঝা বা গুণিনদের সঙ্গে কোনো মিল পাওয়া গেল না নির্বাণা রুদ্রাণী খিরির। অপরূপ সুন্দরী এক তিব্বতী মেয়েকে বসে থাকতে দেখল ইলোনা বড় সড়ো একটা কাঁচের টেবিলের উল্টো দিকে। জিন্স আর কালো টি শার্ট পরা, স্ট্রেট চুল, চুলটায় লাল স্ট্রিক্স রয়েছে, চোখে মুখে প্রচুর প্রসাধন, গোলাপি রঙের ঠোঁট, রীতিমতো আধুনিকা। তারই বয়সী এক যুবতী। নির্বাণা রুদ্রাণী খিরি তাকে বলল, ইয়েস, কি করতে পারি আমি তোমার জন্য? সব কথা খুলে বলল ইলোনা। সব কথা মন দিয়ে শুনল নির্বাণা, কিন্তু কোনো মন্তব্য করল না। জিজ্ঞাসা করল, তুমি একজন হিপনোথেরাপিস্টকে কেন খুঁজছিলে? I want to know if this really happened. তুমি ভাবলে যে তোমাকে হিপনোটাইজ করে আমি জেনে নিতে পারবো এটা সত্যি ঘটেছে কিনা? Do you think it is that simple? তোমার প্রবলেমটা এমন কিছু বড় নয়। You can live with it. প্রবলেমটা বড় নাও হতে পারে, কিন্তু আমার জানতে চাওয়ার অধিকারটা। কি হবে জেনে? আমার রাতে ঘুম আসে না কেন? রাতে ঘুমোতে পারলে আমি দিনে অফিস করতাম। রাতে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানোর নেশাটা আমার কেটে গেলেই তো ভালো হয়। তাছাড়া হিপনোথেরাপি ব্যাপারটা কি আমি জানতে চাই। হাউ ইট ওয়ার্কস জানতে চাই। ওকে, তোমাকে 2 মিনিটের জন্য হিপনোটাইজ করব, বলল নির্বাণা রুদ্রাণী খিরি। করো। কিছুই করল না নির্বাণা, শুধু তাকালো একবার তার দিকে। চোখটার মধ্যে কি ছিল একটা। ইলোনা কুহুমিত্রা চমকালো সেই চোখ দেখে, কিন্তু এছাড়া কিছুই বুঝল না সে। সে দেখল নির্বাণা ড্রয়ার থেকে কয়েকটা কোয়া রসুন বের করে বাড়িয়ে দিল তার দিকে। বলল, খাও। সে খেলো। উগ্র গন্ধে ভরে গেল তার চারপাশটা। নাও আই এম হিপনোটাইজিং ইউ। এবার তুমি আরেকটা খাও। খেলো ইলোনা কুহুমিত্রা। খেতে খেতে হেসে ফেলল সে। নির্বাণাও হাসতে লাগলো তার সঙ্গে। আমি কিন্তু জানি না তুমি কি খেলে। আমি চেয়েছিলাম তুমি কমলা লেবু খাও। ইলোনা মাথা নাড়ল। হ্যাঁ, কমলা লেবুই। Hypnotherapy is something else. This is fun. You want me to play all this drink? কোনটা থেরাপি? আমি তোমার কাছে এসেছি, তুমি আমাকে পথ দেখাও। দ্বন্দ্ব এত সহজে কাটে না ইলোনা। তোমাকে হিপনোটাইজ করে আমি এখনই জেনে নিতে পারি কোনটা তোমার স্বপ্ন, কোনটা তোমার জীবনে ঘটেছে। তুমি জেনে যাবে, এখান থেকে বেরোবে, 2 দিন কাটবে, 3টে দিন কাটবে, আর তোমার মনে হবে নির্বাণা যা বলল সেটা কি সত্যি। তোমার মনে হবে নির্বাণা কি এটাই জেনেছিল। তাছাড়া হিপনোটাইজড অবস্থাতেও তুমি স্বপ্ন দেখবে, সেই স্বপ্ন মিশে যাবে সত্যের সঙ্গে। কিছুদিন পরে আবার সব গুলিয়ে যাবে তোমার। মনের মধ্যে দরজার ভিতর দরজা। মন খুলে ফেললে তুমি দেখবে এই সত্য জানতে চাওয়া হয়তো একটা অছিলা ছিল। তুমি হয়তো অন্য কিছু চাইছো। তখন ইউ হ্যাভ টু গো থ্রু অল দিস। আমি দেখেছি সামান্য সমস্যা কি বিভৎস রূপ নেয় মন খোলার পর। তুমি কি পারবে এত ট্রাবল নিতে?
এত সবের দরকার আছে কিনা তুমি ভেবে দেখো। নির্বাণা তাকে একটা চান্ট দিল 7 দিন ক্রমাগত বলে যাওয়ার জন্য। 10 দিন পর নির্বাণার সঙ্গে আবার দেখা করার অ্যাপয়েন্টমেন্ট পেল ইলোনা কুহুমিত্রা। এই 7 দিন ইলোনা কুহুমিত্রা অদ্ভুত অদ্ভুত সব স্মৃতির খোঁজ পেল নিজের মনের ভিতরে। কেন মন এইসব তুচ্ছ স্মৃতিকে ধরে রেখেছে, আর কেনই বা হঠাৎ এভাবে তুলে আনছে তার সামনে, তা বুঝতে না পেরে শুধু উত্তরোত্তর বিস্মিত হতে লাগলো সে। যেমন তার মনে পড়ল রূপুদার সঙ্গে সে জুরাসিক পার্ক দেখতে গিয়েছিল নন্দনে। রূপুদা ইলোনার পিসির ছেলে। রূপুদার সঙ্গে প্রেম ছিল ইলোনার, এটাও সে ভুলে গেছিল। কিন্তু হঠাৎ করে ভেসে ওঠা এইসব স্মৃতিগুলোর একটাতেও মেঘদূত ছিল না। সে ভাবল, তাহলে কি গভীর অবচেতন স্মৃতির ভিতরে মেঘদূতের এখনো কোনো জায়গা হয়নি? এভাবে 7 দিন ঘুমের সময়টুকু বাদ দিয়ে নিরন্তর মন্ত্রটা বলে গেল ইলোনা। 10 দিনের দিন সে গেল নির্বাণা রুদ্রাণী খিরির কাছে। বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পর তার টার্ন এলো। নির্বাণা তাকে ডাকছে। ইলোনা উঠে দাঁড়ালো, এগিয়ে গেল, ঠেললো দরজাটা। ঘরের ভিতরটা একেবারে অন্ধকার, তবু দরজা খোলায় যেটুকু আলো এদিক থেকে ওদিকে গেল তাতে সে দেখল ঘরটার ভিতরে কোনো ফার্নিচার নেই। শুধু মাঝখানে এক ফালি একটা বেড রাখা আছে, আর তার পাশে আলখাল্লার মতো পোশাক পরে দাঁড়িয়ে আছে নির্বাণা। দাঁড়িয়ে আছে বুকের কাছে হাত জড়ো করে। ইলোনা এগোতেই আপনা আপনি বন্ধ হয়ে গেল দরজাটা। তারপর নিশ্ছিদ্র অন্ধকার। সেই অন্ধকারে হাতড়ে হাতড়ে এগোনো। নির্বাণা রুদ্রাণী খিরি এসে তার হাত ধরল। অস্বাভাবিক গম্ভীর শোনালো নির্বাণার কণ্ঠস্বর, এসো, শুয়ে পড়ো। সে শুয়ে পড়তেই নরম বিছানায় ডুবে গেল তার শরীর। কিন্তু অদ্ভুত এই বিছানা, তার মাথাটা ঝুলে গেল একটু পিছন দিকে, পা দুটো ঝুলে রইল। চোখ বন্ধ করো। সে চোখ বন্ধ করল। এই সময় তার কপালের উপর একটা হিম ঠান্ডা গোল চাকতির মতো ভারী কিছু রাখল নির্বাণা। ইলোনার হাত স্বয়ংক্রিয়ভাবে উঠে সে স্পর্শ করার চেষ্টা করল জিনিসটাকে। একটা পাথর, মসৃণ পাথর। মুভ ইউর হ্যান্ডস অ্যান্ড রিল্যাক্স, জাস্ট রিল্যাক্স। আমার ভয় করছে। তুমি সম্পূর্ণ নিরাপদ। এবার আমরা শুরু করব। ওই চানটা মনে মনে বলতে থাকো। তারপর আমি তোমাকে থামতে বললে তুমি সঙ্গে সঙ্গে শুধু সেই কথাটা বলবে যেটা সেই মুহূর্তে মনে আসবে তোমার। ইলোনা, শুনতে পাচ্ছ? আমি তোমার মনের ভিতর ঘুরে বেড়াবো। তুমি আমাকে বাধা দেবে না, একটুও বাধা দেবে না। এই পাথরটা তোমার মনের অনেক অকেজো স্মৃতি, অকেজো ভাবনাকে শুষে নেবে। ইলোনার মনে হলো অনেক অনেক দূর থেকে ভেসে আসছে নির্বাণা রুদ্রাণীর কণ্ঠস্বর। সে ডুবে যাচ্ছিল।
ডুবে যাচ্ছিল। তবু সে যেন মাথা তুলে বলার চেষ্টা করলো, এটা কি থেরাপি? তুমি তো তোমার মনকে জানতে চেয়েছিল না? তুমি তো থেরাপি চাওনি? এটাকে সোল ট্রিটমেন্ট বলতে পারো। মাঝে মাঝে আমাদের সকলেরই সোল ট্রিটমেন্ট করানো দরকার। তুমি চানটা বলছো তো? বলছি, বলে ঘুমিয়ে পড়ল ইলোনা। আর যেই থামো বলল নির্বাণা, অমনি অনেক অনেক দূরে কোথাও গিয়ে ভেসে উঠল সে। ভাসতে ভাসতে সে অনেক কথা বলে চলল। শেষে সে আকুল হয়ে বলতে লাগলো, আমি সেই মিলন চাই, সেই মিলন চাই আমি। তুমি বলে যাও, সেই মিলন চাই আমি, সেই মিলন চাই, আর কিচ্ছু চাই না। ফোনের মধ্য দিয়ে, শব্দের মধ্য দিয়ে কাছে টেনে নিয়ে রমণ করেছিল ও আমাকে। সেদিন আমি কিছু বলতে পারিনি, কিন্তু সেই দিন থেকে আমার শরীর, আমার মন হাহাকার করে ওর সঙ্গে মিলন প্রত্যাশায়। সর্বক্ষণ সেই হাহাকার ঘুরপাক খায় আমার ভিতরে। আমি চাইলেও আর অন্য কিছু ভাবতে পারি না, শুনতে পাই না। আমি চাই শুধু সেই আমি আমি মিলন চাই, আমি মিলন চাই নির্বাণা, আমি মিলন চাই। আমি চলে যেতে চাই এখান থেকে, চলে যেতে চাই। এসব কি বলছি আমি? শান্ত হও, শান্ত হইল না। আজ বাড়ি যাও, কাল এসো, কাল কথা হবে। পরের দিন নির্বাণা তাকে বলল, তোমার মনের মধ্যে শূন্যে ভেসে বেড়ানো কোনো মানুষকে তো আমি দেখতে পেলাম না ইলোনা। কার সঙ্গে তুমি মিলন চাও সেটা বোঝা গেল না। তবে সেটা একটা বড় বিপন্ন প্রশ্ন তোমার, এমনটাও নয়। তার সঙ্গে তোমার দেখা হয়েছিল কি হয়নি সেটাও তোমার কাছে আদৌ গুরুত্বপূর্ণ নয়। কিন্তু আমার মনে হয় মেঘদূত একটা বড় জায়গা নিয়ে রয়েছে তোমার মনে। মেঘদূত তোমার জীবনে এসেছিল, এটা সত্য, এটা বাস্তব, স্বপ্ন নয়। তুমি তোমার জীবনটা নিয়ে খুশি নও। তোমার জীবনে যে কটা প্রেম এসেছে তার একটাও সার্থক হয়নি। ছোটবেলা থেকে তোমার মধ্যে আদর্শ প্রেমের যে ধারণা গড়ে উঠেছে, তোমার একটা সম্পর্ক সেই ধারণার সঙ্গে মেলেনি। ফলে তোমার ভেতরে তৈরি হয়েছে হতাশা। তুমি দেখেছ কোনো প্রেমই তোমার আদর্শ প্রেমের উচ্চতায় পৌঁছতে পারে না। ধীরে ধীরে হয়েছে কি, প্রেমটা তোমার কাছে একটা স্পিরিচুয়াল কোয়েন্টের মতো হয়ে গিয়েছে। দুটোর একটাই হয়, হয় এটা নয় ওটা। হয় তুমি প্রেম বিমুখ হয়ে উঠতে, প্রেমকে ঘৃণা করতে, সম্ভবত পুরুষ বিদ্বেষী হয়ে উঠতে, নয়তো তুমি চেষ্টা করতে প্রেমের বাস্তবতা ছেড়ে উপরে ওঠার। দুটোর গন্তব্য ভিন্ন, চরিত্র ভিন্ন। ঘৃণা জিনিসটা অদ্ভুত। ঘৃণার ধর্ম কঠিন, কিন্তু তুমি সবসময় সহজ পথ ধরতে চাও। স্পিরিচুয়ালিটি খুব সূক্ষ্ম, হালকা বিষয়। যার কোনো শরীর নেই, বাস্তবতা নেই, সে চিন্ময়। তাই স্পিরিচুয়ালিটি একটি ঊর্ধ্বমুখী মার্গ।
মেঘদূত তোমার জীবনে এমন ভাবে এসেছে আর এমন ভাবে চলে গেছে যে মেঘদূতের সঙ্গে তোমার প্রেমটা হয়েছে না হয়নি তা তুমি নিজেও জানো না। সবসময় প্রেমে পড়ে তোমার মনে হয়েছে এই সেই প্রেম, কিন্তু প্রতিবারই তোমার ধারণা ভুল প্রমাণিত হয়েছে। হয়তো মেঘদূত আর তোমার প্রেমটা হলে আবার তাই ঘটতো যা অতীতে ঘটেছে, কিন্তু তোমার মন এই মুহূর্তে সেসব কিছু বুঝবে না। বাট হোয়াই? আমি তোমাকে পথ দেখাতে পারি। তুমি মেঘদূতের কাছে যাও ইলোনা, তার কাছে ব্যক্ত করো তোমার প্রকাণ্ড মিলনাকাঙ্ক্ষার কথা। সব লজ্জা দূরে সরিয়ে, সমস্ত বাধাকে পদাবনত করে তুমি তার কাছে ধরা দাও। হয়তো এতে তোমাদের দুজনেরই ভালো হবে। আর যদি ভালো না হয়, যদি দেখো অন্যরকম কিছু হচ্ছে, যদি পবিত্র হতে চাও, যদি স্পিরিচুয়াল পথে এগোতে চাও, তবে আমার সাথে যোগাযোগ করো। নির্বাণার চেম্বার থেকে ফিরে এসে ইলোনা মেঘদূতকে ফোন করল। মাত্র একবার বাজতেই মেঘদূত তার ফোন ধরল। বলো বলো ইলোনা। আর ইলোনা কুফুমিত্রার গাল, গলা, বুক নিমেষে ভিজিয়ে দিয়ে গেল একটা কান্না। ফোনটা বুকের উপর চেপে ধরে সে লুটিয়ে পড়ল বিছানায়। শরীরের সব অববাহিকায় যেন জমে জমে উঠল রক্ত ইলোনার। সে কাঁদতে কাঁদতে, ফোঁপাতে ফোঁপাতে বলল, মেঘদূত, 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 কতদিন পরে তোমার গলা শুনলাম। আমি তোমাকে ছেড়ে আর থাকতে পারছি না মেঘদূত, আমি মরে যাচ্ছি। তুমি আমাকে আর কষ্ট দিও না। ইলোনা জীবনে প্রথমবার এই কথা বলল কাউকে। এ কথা বলার ক্ষমতা অতীতে তার কখনো ছিল না, কিন্তু আজ যখন সে এ কথা উচ্চারণ করল তখন সম্পূর্ণ সারল্যে উত্তীর্ণ হয়ে করল। যখন সে বলল, তুমি আমাকে আর কষ্ট দিও না মেঘদূত। মেঘদূত বলল, আহ ইলোনা, এরকম করে কেঁদো না। তোমার এই কান্না আমি সহ্য করতে পারি না। এরকম বোকার মতো কেন কাঁদো? আমি কি তোমাকে ছেড়ে চলে গেছি? তোমার হাত আমি ধরে আছি ইলোনা, বোঝো না? যখন থাকবো না তখন এরকম করে কেঁদো। আমি কিন্তু জানি তুমি কি করছো। বসে বসে কাঁদছো আর আমাকে কি কি বলবে ভাবছো। এবার অনেকদিন কেটে গেছে, আমি তোমাকে ফোন করিনি। তার কারণ, প্রতিবার তোমাকে বোঝানোর চেষ্টা করেও কোনো লাভ হয়নি। এবার তোমাকে নিজেকেই বুঝতে হতো ইলোনা যে তুমি আমাকে চাও। আর সাথে এটাও বুঝতে হতো আমি ব্যস্ত থাকি, প্রচন্ড কাজের মধ্যে থাকি, আমার সময় নেই একেবারে। তার মধ্যে তোমার এত ট্র্যান্ট্রামস আমি সামলাতে পারি না। পারিজাতকেও আমি সবসময় বলেছিলাম, ঝগড়াঝাটি অশান্তি করো না, আমি নিতে পারি না। চিৎকার, চেঁচামেচি, অভিযোগ, কান্নাকাটি এসব দেখলে আমার পালপিটেশন হয়। পারিজাত শুনতো না, তুমিও কিন্তু শুনছো না। এই জন্য আমি নিজে থেকে তোমাকে ফোন করিনি। এবার রাত 10টার সময় গোলপার্কের মোড়ে ইলোনা কুফুমিত্রার গাড়িতে উঠে এসে মেঘদূত দুহাত দিয়ে জড়িয়ে ধরল তাকে। বলল, কই দেখি মুখটা। না না, আমি জানি তো, সব বুঝতে পারি। তুমি আমাকে কতটা চাও। আমি জানি তুমি আমাকে যতটা চাও ততটা পাও না, তাই দুঃখ হয় তোমার। পারিজাতকেও তো আমি একদম সময় দিতে পারিনি।
একটা সময় তো ও বারবার বলতো, তুমি এত ব্যস্ত হয়ে গেছো, আমার জন্য তো তোমার সময়ই নেই। শেষের দিকে তো এটা বললেই আমি ওর সঙ্গে দুর্ব্যবহার করে ফেলতাম। ও কিভাবে এসে বসে থাকতো স্টুডিওয়, একটু আমার কাছে থাকবে বলে, আর আমি। মেঘদূত বলল, পারিজাত এসে বসে থাকতো স্টুডিওয়, আমার বউ, অতএব ওর সব ব্যাপারে কথা বলার অধিকার আছে। মিউজিশিয়ানদের ডিকটেট করছে, ওকে এটা বলছে, একে ওটা বলছে, তার মধ্যে চূড়া কাঁদছে। পারিজাত ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে, আমি বিরক্ত। একদিন আমি সকলের সামনে ওকে বলে দিলাম, পারিজাত, তুমি এখানে আর একদম আসবে না। চলে গেল চুপচাপ। বাড়ি গিয়ে দেখলাম কি কান্না কেঁদেছে। তখনও ব্যাপারগুলো আমি ধার্তব্যের মধ্যে আনিনি, ভুল ছিল আমারও। তারপর ও ও কি আমাকে কম কাঁদিয়েছে ইলোনা? মেঘদূত মাথায় হাত রাখলো ইলোনার, চুলের ঝুঁটি ধরে নাড়িয়ে দিল। এই শোনো, তুমি কিন্তু আমাকে কখনো কষ্ট দেবে না। আমি জানি তুমি আমাকে কখনো কষ্ট দেবে না। আর একটা কথা, তোমার সঙ্গে আমার যাই হোক, কোনোদিন তুমি তোমার কলার টিউনটা পাল্টাবে না, কিন্তু এই কলার টিউনই যেন থাকে তোমার সারা জীবন। কথা দাও? কথা দিলাম। জানো তো, তোমার সঙ্গে আমার ঝগড়া হলে আমার প্রথমেই মনে হয় এবার নিশ্চয়ই কলার টিউনটা বদলে দেবে। তুমি দেখো মেঘদূত, কোনোদিন আমি তোমাকে ছেড়ে যাব না, কোনোদিন তোমাকে কষ্ট দেব না। না, দেবে না, তুমি আমাকে কখনো কষ্ট পেতে দেবে না। সত্যি এই কথাটা মনে থাকবে তো? মেঘদূত ইলোনাকে জড়িয়ে ধরল, জড়িয়ে ধরেই অবাক হলো। একি ইলোনা, তোমার গায়ে তো টেম্পারেচার আছে, ছিল না তো? কখন জ্বর এলো? দেখেছো তো, কান্নাকাটি করে শরীরটা খারাপ করে ফেলেছ। হ্যাঁ, মনে হচ্ছে জ্বর এসেছে। তাহলে বলনি কেন? বলিনি ভয়ে। বললেই যদি তুমি বলো বাড়ি চলে যাও, আজ আর ঘোরাঘুরি করে কাজ নেই। বাড়ি কেন যাবে? আজ তো শনিবার, তোমার তো অফিস নেই। যতদিন তোমার দাদা বৌদি না ফিরছে ততদিন তো শনি রবি তুমি আমার কাছেই থাকবে বলেছ। হ্যাঁ, ঠিক করেছি, দাদারা না ফেরা অবধি আমি তোমার কাছেই থাকবো। চলো তাহলে বাড়ি চলো। দরজার বেল টিপতেই শার্ট প্যান্ট পরা, ন্যাড়া মাথা, উজ্জ্বল চোখের একটা ছেলে দরজা খুলে দিল মেঘদূত আর ইলোনাকে। সে রবি মেঘদূতের কুক কাম ডোমেস্টিক হেল্প কাম কেয়ারটেকার। ইলোনার হাত ধরে মেঘদূত তাকে নিয়ে গেল বেডরুমে। একটা টেবিল ল্যাম্প জ্বলছে ঘরে। রবিকে মেঘদূত বলল, দিদিকে একটা পাঞ্জাবি দিয়ে যা আমার, দিদি চেঞ্জ করে শুয়ে পড়ুক, দিদির শরীরটা ভালো নেই। রবির হাত থেকে পাঞ্জাবিটা নিয়ে ইলোনা বেডরুম সংলগ্ন টয়লেটে ঢুকে জিন্স, শার্ট, ব্রা, প্যান্টি সব ছেড়ে শুধু পাঞ্জাবি পরে ঘরে এলো। মেঘদূত তাকে শুইয়ে দিল, চাদর ঢাকা দিয়ে দিল গায়ে। রবি এই ঘরেই খাবার দেবে, তোমাকে আর বেরোতে হবে না। নিজেও পোশাক পরিবর্তন করে এসে মেঘদূত বসল তার মাথার কাছে। মেঘদূত ইলোনার মাথাটা তুলে নিল তার কোলে, ঠোঁট নামিয়ে আনলো তার ঠোঁটে, পাঞ্জাবির ভিতর দিয়ে হাত ঢুকিয়ে কিছু দূর এগিয়ে তারপরে বলল, না না, এখন এসব কিছু নয়, তোমার শরীরটা ভালো নেই, অনেক দিন ধরে তুমি কান্নাকাটি করেছ, তোমার চোখ লাল হয়ে রয়েছে, তুমি আজ শুধু ঘুমাও তো। ইলোনা করুণ চোখে তাকালো মেঘদূতের দিকে।
ইলোনা এখন অনেক জিনিস ভুলে গেছে। সে ভুলে গেছে নির্বাণা রুদ্রাণী খিরি নামের এক হিপনোথেরাপিস্টকে সে চেনে। সে ভুলে গেছে একটা প্রকাণ্ড মিলনাকাঙ্ক্ষার কথা সে সম্মোহিত অবস্থায় ব্যক্ত করেছিল নির্বাণার কাছে। তবে আজ হোক বা পরের দিন, ইলোনা যখন মেঘদূত দ্বারা মন্থিত হবে, রমিত হবে, আবেশে ডুবে যাবে, তখন তার সেই প্রকাণ্ড মিলনাকাঙ্ক্ষা পূর্ণ হবে। শুধু তার মনে হলো প্রেম এক অদ্ভুত খেলা খেলছে তার সঙ্গে। তার মনে হলো মেঘদূতের সঙ্গে তার সেই প্রেমটাই হয়েছে, যে প্রেমটার সে অপেক্ষায় ছিল। পরের দিন সকাল ৯টা-১০টার দিকে মেঘদূতের কোলে মাথা রেখে শুয়ে আছে ইলোনা। এমন সময় দরজায় নক করে কেউ। মেঘদূত গলা তুলে বলে, রবি আয়, খোলা আছে। দরজাটা খুলে যায় আস্তে আস্তে। রবিকে দেখা যায়, কিন্তু দেখা যায় পারিজাতের পিছনে, বড় বড় সন্ত্রস্ত চোখে বিব্রত মুখে দাঁড়িয়ে। পারিজাত আর জুরা এসেছে। জুরা পারিজাতের হাত জড়িয়ে ধরে জড়ো সড়ো হয়ে তাকিয়ে। পারিজাতকে দেখাচ্ছে উদ্ভ্রান্তের মতো, রাত জাগা চোখ, কান্নায় ধুয়ে যাওয়া মুখ। ঘরে এখন স্তব্ধতা, একটা পাতা পড়লেও শব্দ হবে। রবি শুকনো মুখে দাঁড়িয়ে পারিজাত অবাক চোখে ইলোনাকে দেখছে। জুরা দেখছে নিজের বাবাকে। মেঘদূত হাঁ করে দেখছে পারিজাতকে। ইলোনা দেখছে জুরা আর পারিজাত উভয়কেই। ইলোনা ভাবলো উঠে টয়লেটে চলে যাবে, কিন্তু সে তো পায়জামা পরেনি, শুধু পাঞ্জাবি। মেঘদূত একবার ঘাড় ঘুরিয়ে দেখল, তারপর পারিজাতকে বলল, তুমি? এই মিনিট খানেক সময়ের মধ্যে পারিজাতের মুখের চেহারা বদলে গেছে। উদ্ভ্রান্ত ভাব বিষণ্ণতার জায়গায় চোয়াল শক্ত হয়ে উঠেছে পারিজাতের। চোখ হয়ে উঠেছে তীক্ষ্ণ, ছোট ছোট ক্রূর। একটা দরকারে এসেছি, ভাবতে পারিনি এরকম একটা পরিস্থিতি হবে। দরকার ছিল, একটা ফোন করতে পারতে, হঠাৎ এভাবে। বলছি তো, বুঝতে পারিনি। তুমি যে এরকম জীবনযাপন করো আমি তো জানি না। মানেটা কি এরকম জীবনযাপন? মানে কি বলতে চাইছো? বলবো আবার কি, চোখের সামনে দেখতে পাচ্ছি তোমার শয্যা সঙ্গিনী। ফালতু কথা বলবে না পারিজাত। ও ইলোনা, ওকে আমি ভালোবাসি। তোমার কিছু বলতে হয় আমাকে বলো। ওর দিকে আঙুল তুলবে না, ও অসুস্থ। তুমি ও ঘরে চলো, ও ঘরে কথা হবে। আর আর তোমার বেডরুমে সোজা চলে আসার অধিকার আছে কিনা এটাও ভেবে দেখা উচিত ছিল। ইলোনা দেখলো পারিজাত ফুঁসছে। জুরা হাঁ করে দেখছে মাকে আর মেঘদূতকে, যাকেও মেঘ বাবা বলে ডাকে। আমার অধিকার নেই, কিন্তু জুরার তো আছে। জুরা ওর নিজের বাবার কাছে এসেছে। পরিস্থিতি অনুযায়ী কথা বলো, তাই না? নিজের বাবা, ছেলেকে বাবার কাছে ঘেঁষতে দাও? বাবার ডাকতে দাও না পর্যন্ত। মেঘ বাবা বলে আমাকে। ওর স্কুলে আমাকে ডেকে সংবর্ধনা দিচ্ছে। আমি দেখছি আমার সন্তান বসে আছে সামনে, আমি বলতে পারছি না ওই যে আমার ছেলে, কারণ স্কুলে ওর পিতৃ পরিচয় অন্য। নরক করে দিয়েছো তুমি আমার জীবনটা। কোন সাহসে তুমি কথা বলো? তোমার লজ্জা নেই? চলে এসেছো। পারিজাত রাগতে গিয়ে কেঁদে ফেলল। এক পা ঘরের মধ্যে ঢুকে হাত ধরে হ্যাঁচকা টান দিল জুরার, তারপর বেরিয়ে চলে গেল। রবি বলল, দাদা আমি বাগানে ছিলাম, হঠাৎ দেখি দিদি ঢুকে যাচ্ছে, আমি কিছু। তিনেকের একটা ঝড়, তারপর আবার সব নিস্তব্ধ। মেঘদূত পাথরের মতো দাঁড়িয়ে রয়েছে। তারপর হঠাৎ চিৎকার করে উঠল, জুরা! জুরা এসেছিল। একটা মুহূর্ত, তারপর মেঘদূত ছুটে বেরিয়ে গেল ঘর থেকে।
কিছুক্ষণ পর মেঘদূত পাগলের মতো ফিরে এলো। তখনই বিছানার উপর ধপাস করে বসে পড়ে দু হাতে মুখ ঢাকলো। কাঁদছে মেঘদূত। জুড়া জুড়া এলো, জুড়া এলো, আর আমি ছেলেটার দিকে তাকালামও না। ভয়ঙ্কর ধেবড়ে যাওয়া, তছনছ হয়ে যাওয়া মুখ নিয়ে তাকালো মেঘদূত ইলোনার দিকে। এ আমি কি করলাম? কোনো দিন পারিজাত আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেনি। আজ নিশ্চয়ই খুব বিপদে পড়ে এসেছিল। ও নিজের জন্য আসেনি, নিশ্চয় জুড়ার জন্য এসেছিল। আর আমি ওকে তাড়িয়ে দিলাম। এ আমি কি করলাম? আমি কি এটা তোমার জন্য করলাম ইলোনা? উঠে দাঁড়ালো মেঘদূত। মানি ব্যাগটা টেবিল থেকে তুলে নিয়ে পকেটে ভরলো। ফোন করতে লাগলো কাকে। ধরছে না পারিজাত, ফোন ধরছে না, ধরবে না, আর কখনোই ও ফোন ধরবে না। জুড়াকে আমি আর কখনোই পাবো না। সব শেষ হয়ে গেল, শেষ পেরেকটা পোঁতা হয়ে গেল। রবি, বিশ্বনাথ এসেছে, ওকে গাড়ি বের করতে বল। কোথায় যাচ্ছ তুমি? আমাকে ধরতেই হবে পারিজাতকে, ধরতেই হবে জুড়ার জন্য। দরকার হলে পায়ে মাথা কুটতে হবে ওর। আমি চলে যাই তাহলে? আমি জানি না, আমি কিছু জানি না। মেঘদূত চশমাটা তুলে নিয়ে বেরিয়ে গেল। অনেকটা সময় নিয়ে ইলোনা নামলো বিছানা থেকে। মেঘদূতের পাঞ্জাবির উপর জিন্সটা পরলো কোনো মতে। ব্যাগ, ফোন নিল। টলতে টলতে সে এগোলো দরজার দিকে। দাদার বাড়িতে এসেও সে বারবার মেঘদূতকে ফোন করতে লাগলো। সে বারবার ঘুমোয় আর জাগে, ফোন করে, জল খায়, ঘুমোয়, জাগে। তার মাথা ছিঁড়ে যেতে থাকে যন্ত্রণায়। রাত 12টার সময় শেষ পর্যন্ত মেঘদূতকে ফোনে পায় ইলোনা। তুমি বাড়ি ফিরেছ? হ্যাঁ। পারিজাতের সঙ্গে কথা হলো? ও সব কথা থাক। আমাকে কিছু বলবে? সেই নারীর প্রতি মোহ, নারীর শরীর, নারীর প্রেম, কামনা, বাসনা, সেই আকর্ষণ, সেই শ্বেত রক্ত লালা, বীর্যের মধ্যে তলিয়ে যাওয়া একাকিত্বকে ভয়। আমি আর এসব চাই না, একদম চাই না। তুমি আমাকে আবার এসবের মধ্যে টেনে আনলে। তোমার দোষ নেই, আমি ভুল করেছি। মোহ এসে আচ্ছন্ন করে, নেশা ধরায়। আমি তো চেয়েছিলাম জুড়াকে না পাওয়ার কষ্টটা আমার জীবনের কেন্দ্রে থাকুক। কে আর হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চায়? খুঁড়ে খুঁড়ে জুড়ার জন্য একটা বেদনার মনুমেন্ট। জুড়া, জুড়া আমার অবসেশন। আমি কি সহজেই সব ভুলে গেলাম? আমার ছেলেটা আমার সামনে এলো, আমি ওকে একবার বুকে টেনে নিলাম না, চলে যেতে দিলাম। তুমি আমাকে ছেড়ে দেবে? তোমাকে ছেড়ে দেওয়া এত সহজ নয়। এই সম্পর্কটায় আমারও একটা ওনারশিপ আছে ইলোনা, কিন্তু ছেড়ে দিতে হবে। বরং তুমি ছেড়ে দাও আমায়। ছেড়ে দেব? আমি জানি তুমি পারবে না, আমাকে তুমি ছাড়তে পারবে না। এই ভালোবাসাটা আমি জানি, আমি দেখেছি। বোকার মতো তাকিয়ে থাকো, দেখেছি। আমাকেই ছাড়তে হবে, সিগারেট আর মদ ছাড়ার মতো, এক মুহূর্তে, একেবারে। ফোনটা কেটে যায়। ইলোনা আবার ডুবে যায় ঘুমে। আবার পরের দিন ইলোনা ফোন করে মেঘদূতকে। কি ব্যাপার বলো তো, এরকম করে কেন ফোন করছো? মেঘদূত, আমি তো কিছু করিনি। তুমি কেন আমাকে ছেড়ে চলে যাচ্ছ? ইলোনা,
তুমি একদম বুদ্ধিমতী নও। এই সময়টা আমার মন মেজাজ ভালো নেই। এখন প্রেম ভালোবাসার কথা আমার শুনতে ইচ্ছে করে না। কটা দিন কাটতে দাও, জুড়ার ব্যাপারটা আমি একটু দেখে নি। আমি যা খবর পেয়েছি তাতে পারিজাতের বর জুড়া আর পারিজাতকে নিয়ে বিদেশ চলে যাবে ঠিক করেছে। পারিজাত সেটা চায় না, আর আমি তো চাইবই না যে জুড়া বিদেশে চলে যাক। অসম্ভব। যদি এই কারণে ওদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে একটা ভাঙন ধরে, তাহলে আমাকে পারিজাতের পাশে দাঁড়াতে হবে জুড়ার স্বার্থে। আমাকে ভরসা জোগাতে হবে পারিজাতকে। তুমি সামনে থাকলে পারিজাত আমাকে ভরসা করবে। কিন্তু আমি তোমাকে এত কৈফিয়ত কেন দিচ্ছি বলো তো? আমি জীবনে কারো কাছে জবাবদিহি করিনি, না? বাট উই আর ইনটু এ রিলেশনশিপ। সো হোয়াট? উই আর ইনটু রিলেশনশিপ। আমি তোমাকে লিখে দেবো এটা? তুমি এরকম করে কথা বলছো? তুমি জানো তুমি না ছাড়লে আমি তোমাকে ছাড়তে পারবো না, তাই এত দুর্ব্যবহার করছো, তাই না? আসলে তোমার কাছে জুড়াকে নিয়ে আমার টানাপোড়েনটা কোনো ব্যাপার নয়। জুড়াকে নিয়ে যা যা আমি তোমাকে বলেছি এতদিন ধরে, সব তুমি আমার মুখের থেকে তাকিয়ে শুনেছো, শুনে কেঁদেছো। নট জাস্ট আউট অফ কম্প্যাশন, তুমি শুনেছো, কারণ তোমার সেই শোনার শেয়ারিং এর মধ্যে দিয়ে আমার সঙ্গে তোমার বন্ডিং তৈরি হয়েছে। তোমার কাছে দ্যাট ওয়াজ ইম্পর্টেন্ট, জুড়া ওয়াজ নট। তাহলে তোমার কাছে আমি কি ছিলাম? সব ছিলে তুমি। মন খুলে কথা বলার জায়গা, টান, ভালোবাসা, মায়া, মোহ, সব। কিন্তু কম্পেয়ার্ড টু জুড়া ইউ ওয়ার নাথিং। জুড়া 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 তো স্রেফ মুখে বলছো তুমি। আসলে তুমি ভাবছো এই সুযোগে পারিজাতকে তুমি ফেরত পাবে। চুপ করো। তোমার মনে হয় না ও তোমাকে ইউজ করেছে, বিপদে পড়ে তোমার কাছে আসছে? আমাকে তোমার বিছানায় দেখে ওর রাগ হলো কেন? ওর প্রেমিককে নিয়ে তোমার সঙ্গে দেখা করতে আসেনি ও? বুকে লাফ বাইট নিয়ে বাড়ি ফিরতো না? এলো না? আমি বলবো, কি করবে তুমি? আমি আমার দুর্বলতার জায়গায় তোমাকে আঘাত করতে দেব না। বিচিং করছো? এত মিন তুমি? এখনো ফোন ধরছি তোমার, এরপর আর ফোন ধরবো না। ধরতে হবে না, কিন্তু আমি বলবো 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 আমি। ফোন কেটে দেয় মেঘদূত। এরপর থেকে আর ফোন ধরে না মেঘদূত। কিছুদিন পরে একটি আননোন নাম্বার থেকে ফোন আসে ইলোনা কুহুমিত্রার কাছে। ফোন ধরে ইলোনা। হ্যালো? ইলোনা? কে? আমি নির্বাণা। নির্বাণাকে মনে পড়ে যায় ইলোনার। একটু সময় নেয় ইলোনা, আনন্দের চোটে কি বলবে ভেবে পায় না। তারপর সে বলে, নির্বাণা, আমি তোমাকে খুব মিস করছিলাম। তুমিও আমাকে ইনকমপ্লিট রেখে চলে গেলে নির্বাণা। কেন? আমি তো তোমাকে সব পথ দেখিয়েছি। দেখিয়েছ? তারপর তো আর জানতে চাওনি আমার মনের মধ্যে ভেসে থাকা মানুষটাকে আরেকবার দেখতে চাই নির্বাণা। আমি অনভিজ্ঞ, বোধহীন, তাই আমি ওই স্বপ্নটাকে গ্রাহ্যই করিনি। তুমি আমাকে আর একবার ওই স্বপ্নটার কাছে পৌঁছে দাও প্লিজ নির্বাণা। আর মেঘদূত? তুমি মেঘদূতকে মিস করো না ইলোনা? খুব অভিমান ভরে ইলোনা বলল, ওর কথা বাদ দাও তো, হতচ্ছাড়া একটা। দুঃখের বোঝা বাড়াবে বলে এসেছিল, মনে আবার পড়বে না? সব সময় তো মনে পড়ে। তবু তোমার মনটা এখন অনেক শান্ত, তাই না ইলোনা? অনেক। শুধু তোমার সঙ্গে যদি একবার দেখা হতো। তুমি পবিত্র হতে চাও? তুমি স্পিরিচুয়াল পথে এগোতে চাও ইলোনা? হ্যাঁ,
আমি চাই নির্বাণা। তুমি আসবে? কোথায়? লাদাখ, আমাদের নানারিতে। হ্যাঁ, আসবো। তাহলে তুমি সেরিমপুজের কাছে যাও, হি উইল হেল্প ইউ। ও তোমাকে সব বলে দেবে। আসবো নির্বাণা, ডেফিনেটলি আসবো। যতদিন না আসতে পারছো ওই চানটা বলা বন্ধ করো না। আর তোমার বাড়ির কাছেই একটা মনাস্ট্রি আছে না, গো দেয়ার সামটাইম। ইলোনা, স্পেন্ড সামটাইম দেয়ার, মেবি কাপল অফ ডেজ ইন আ উইক। সিট, প্রে। শহরের রাস্তার দিকে তাকিয়ে ইলোনার মনে হয় কি চেনা এই পৃথিবীটা। এক আধ দিন ওভাবে বসে বসে ভোর দেখতে পায়, আর সেই সন্ধিক্ষণে গায়ে কাঁটা দিয়ে ওঠে তার। সে এমন ভাবে মেরুদণ্ড সোজা করে উঠে দাঁড়িয়ে দূরের দিকে তাকায়, যেন মনে হয় যে কোনো মুহূর্তে ওই শূন্যে ভাসমান মানুষটাকে ও দেখতে পাবে। ব্যালকনির গ্রিলটা দু হাত দিয়ে জড়িয়ে মুখে উচ্চারণ করে আর বলে, লাদাখ, লাদাখ, লাদাখ। বললেই কোথা থেকে ছুটে আসে এক ঝলক ঠান্ডা হাওয়া। ইলোনা কুহুমিত্রার শরীরটা জুড়িয়ে যায় সেই ঠান্ডা হাওয়ার স্পর্শে।